আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার রাত অনেক ভালো গেছে যারা ক্রিকেট লাভার। কজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটা ছিল সুপার ফোরের প্রথম ম্যাচ এবং সেই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কেমন হয়েছে যারা খেলা দেখেছেন তারা অবশ্যই জানেন। তারপরও আমি ম্যাচটা নিয়ে আবার একটু প্রিভিউ করার জন্য আপনাদের সাথে চলে আসলাম যে এই ম্যাচটা আমার কাছে কেমন লেগেছে ওভারঅল, আর ম্যাচটা সম্পর্কে কিছু আমার কিছু ফিলিংস আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, বাংলাদেশ টস জিতে প্রথমে অ্যাজ ইউজুয়াল ফিল্ডিং নেয় এবং এটা একটা গুড ডিসিশন ছিল। কজ দুবাইয়ের মাঠে এর আগে আমরা যতবার দেখেছি যারা চেস করে তারা বেশ ভালো খেলে। রিজন হচ্ছে দুবাইয়ের পিচগুলা বেসিক্যালি যত খেলা হয় সেকেন্ড ইনিংসের পিচগুলো আরও বেশি ফ্ল্যাট হয়। সো ওই দৃষ্টিকোণ থেকে দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড ডিসিশন। এবং শ্রীলঙ্কান বোলিং অ্যাটাকের এগেনস্টে দেখা গেল যে শুরুতে পিচের অ্যাডভান্টেজ নিয়ে শ্রীলঙ্কানরা আমাদের যদি চেপে ধরে বসতো, যেটা গ্রুপ পর্যায়ে যে খেলাগুলো হয়েছিল তেমন কিছু একটা হতে পারতো, যেটা আমরা গ্রুপ পর্যায়ে দেখেছি। সেই ম্যাচটাও বেসিক্যালি দুবাইতেই হয়েছিল। তো যাই হোক, টস জিতে প্রথমে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং এবারও যথারীতি কন্ট্রোভার্সিয়াল একটা ইলেভেন নিয়ে বাংলাদেশ মাঠে নামে। ম্যাচ যদি জিতেছে তারপর ডেফিনেটলি কন্ট্রোভার্সিয়াল কিছু প্রিভিয়াস হিস্ট্রির কারণেই শরীফুল ইসলামকে আবারও দলে নেওয়া হয়েছে এবং দলে নেওয়ার পর যথারীতি সে ফেইলিয়ার। জানি না শরীফুলের সাথে কি হচ্ছে, বাট ডেফিনেটলি বলতে হবে এক কথায় সে ফেইলিয়ার ছিল গতকালকের ম্যাচে। এবং দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। শাক মাহাদিকে অ্যাজ এ ফিফথ বোলার হিসেবে দলে কাউন্ট করা হয়েছে এবং যেহেতু দলে কাউন্ট করা হয়েছে এটা একটা ভালো ডিসিশন ছিল। এবং আরও বেশি ভালো ডিসিশন ছিল শাক মাহাদিকে পাওয়ার প্লেতে গতকাল বোলিং না করানো, কজ দুইটা রাইট হ্যান্ডেড ব্যাটার যারা অফ ব্রেক বোলারকে ভালো খেলেন। তো সেখানে নাসুম আমি বলবো ভেরি গুড, বেশ ভালোই করেছে। পাশাপাশি তাসকিনের হাতে বেসিক্যালি শরীফুলের জায়গায় নতুন বলার দেওয়া হতো, সেটাই দেখতে বেশ ভালো লাগতো। এবং মোস্তাফিজকে অ্যাজ ইউজুয়াল পাওয়ার প্লেতে একটা ওভার বল করানো উচিত, যেটা আগেও দেখেছি মোস্তাফিজ পাওয়ার প্লেতে কিন্তু বেশ ভালো বল করছে রিসেন্টলি। সো এটাও কিন্তু একটা ভালো দিক হতো যদি মোস্তাফিজকে পাওয়ার প্লেতে বল দেওয়া হতো। তারপর মোস্তাফিজকে পাওয়ার প্লেতে দেওয়া হয়নি, মোস্তাফিজকে বল করানো হয়েছে পাওয়ার প্লের পর। মোস্তাফিজ কিন্তু দারুণ করেছে এবং দারুণ না, বাংলাদেশ দলে যদি বোলারদের কথা যদি বলেন সেখানে মোস্তাফিজ ছিল সব থেকে বেস্ট। এবং ফেইলিয়ারের খাতায় বলবো শরীফুল সম্ভবত সাইকোলজিক্যাল কোনো প্রেশারে ভুগছে। সো ওভার ওই প্রেশার থেকে শরীফুলের কাছ থেকে ওইরকম আউটপুটটা আসেনি। এবং এই ম্যাচে আমি যথারীতি মিস করেছি আবারও তানজিম সাকিবকে। সাকিব কিন্তু বর্তমানে বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত শেপে রয়েছেন এবং একটা খেলোয়াড় যখন দুর্দান্ত শেপে থাকে তাকে যদি আপনারা ইউজ না করেন সেটা আপনাদেরই ব্যর্থতা। তো যাই হোক, তারপর তানজিম সাকিব ছিলেন না, সাকিব না থাকার পরেও কিন্তু বেশ ভালো খেলেছে এবং রিশাদকে রাখা হয়নি। শ্রীলঙ্কার এগেনস্টে যে পারফরমেন্স ছিল রিশাদের, সেই পারফরমেন্সের উপর বেস করে রিশাদকে দলে পিক করা হয়নি। দ্যাট ওয়াজ অলসো রিয়েলি গুড ডিসিশন, কজ রিশাদকে কিন্তু অলরেডি শ্রীলঙ্কানরা পিক করে ফেলছিল এবং আমার মনে হয় রিশাদ যদি মিড ওভারে বল করতো কালকে বেশ খরচে হয়ে যেত। আর সানাকা যে এরকম বিস্ট মুডে ছিল, সো এটা রিশাদের জন্য বা বাংলাদেশ দলের জন্য বেশ ক্ষতিকারক একটা ব্যাপার হয়ে যেত। তারপরও রিশাদের দুর্দান্ত কামব্যাক না, কজ রিশাদ তো দলেই নাই। দাসুন সানাকা, একমাত্র দাসুন সানাকার উপর ভর করে কিন্তু শ্রীলঙ্কা 168 করতে পেরেছে। তবে সব থেকে স্পেসিফিক যদি বলতে হয়, শ্রীলঙ্কান ব্যাটিং ইনিংসের শেষ 2 ওভার দুর্দান্ত লেভেলের 2টা ওভার ছিল। মোস্তাফিজ এবং তাসকিন দুজনই দারুণ লেভেলের বল করেছে। যদি ওইখানে যদি তারা দুজন ওইরকম পারফরমেন্স ডেলিভারটা না করতো তাহলে দলের রান হয়তো 180 to 90ও হয়ে যেতে পারতো। দারুণ বল করেছে দুজন মিলে। শেষ 2 ওভার প্রবাবলি অ্যারাউন্ড 10 থেকে 12 রানের মতন এসছে। তো যাই হোক, 168 চেস করতে নেমেছে বাংলাদেশ। এবং ওই যে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল যেটা বলছিলাম যে সাইফ হাসানকে দিয়ে, তবে দেখেন সাইফ হাসানের যদি আপনি যদি রিসেন্ট বিপিএল হিস্ট্রিটা দেখেন দারুণ শেপে ছিল। আপনি যদি গ্লোবাল প্রিমিয়ার লিগে দেখেন সেখানে কিন্তু সাইফ দারুণ করেছে। আপনি যদি অস্ট্রেলিয়ায় যে টি20 টুর্নামেন্টটা হলো যেখানে বাংলাদেশ এ দল খেলতে গিয়েছিল সেখানেও কিন্তু সাইফের ব্যাটিং দারুণ ছিল। একমাত্র সাইফই ছিল মোস্ট ইমপ্রেসিভ ব্যাটার এবং সাইফের পরে ছিল জিসান আলম। তো সেক্ষেত্রে সাইফের কিন্তু অনেক কিছু প্রুভ করার ব্যাপার ছিল এবং সাইফের ওরকম তাণ্ডবের কারণে কিন্তু বাংলাদেশ এবারও পাওয়ার প্লেতে 6 ওভার 60 করেছে। লাস্ট গেমে আমরা দেখেছিলাম সেখানেও অলমোস্ট 60 করে ফেলেছিল আফগানিস্তানের এগেনস্টে 6 ওভারে। সেখানেও আমি বলবো সাইফের কন্ট্রিবিউশন ছিল, যদিও সাইফের স্ট্রাইক রেটটা কিছুটা পুয়ার, বাট সাইফের ওই বিগ হিটিংগুলো কিন্তু বেশ কাজে দিয়েছে। এবং তামিম আউট হয়েছে, ওকে ফাইন, বলের লেন্থ পিক করতে পারেনি, বলটা কিছুটা স্লোয়ার ছিল, হয় টি20 গুলো হয়। ইমনকে আমি এরকম পিচে অনেক মিস করেছি। আমার ধারণা যে ইমন যদি এই পিচে থাকতো ইমন আরো আগুন লাগাতো, দেয়ার ইজ নো ডাউট। এবং এরপর ওয়ান ডাউন লিটন ভালো খেলছিলেন, স্লগ ইট করে আউট হয়ে গেলেন। এবং লিটনকে দোষ দিব না, বেসিক্যালি লিটনের উপর কিন্তু যখন অপোনেন্ট দলের বোলার ফিল্ডার থাকে একটা অন্যরকম একটা প্রেশার নেয়, তারা অন্যরকম ভাবে তারা কিন্তু মার্ক আউট করে, যেটা গতকাল কেউ করেছিল, আপনারা খেলা দেখলে বুঝতে পারবেন। তারপরে আসবো তাওহিদ হৃদয়ের কথা। প্রতিটা ম্যাচ এই লোকটা কিন্তু কন্ট্রোভার্সির শিকার হয়েছে, ইচ অ্যান্ড এভরি গেম পুরা বাংলাদেশ তার উপর ফেড আপ হয়ে গিয়েছিল, আমি সহ।
বাট তৌহিদ হৃদয় গতকাল যে পারফরমেন্স ডেলিভার করেছে, আমরা কিন্তু এমন তৌহিদ হৃদয়কেই চাই, এবং তৌহিদ হৃদয় গতকালকে কিন্তু নিজেকে ঝেড়ে কেশে তৌহিদ কিন্তু নিজেকে ডেলিভার করেছে। এবং তৌহিদ হৃদয়ের একটা কিন্তু বিট অফ ক্যাচ ড্রপই বলা যায়। তৌহিদ হৃদয় ফিল্ডিং এর সময় একটা ক্যাচ ড্রপ করেছিল, ওই সময় ওই ড্রপের পরেও কিন্তু তৌহিদ হৃদয় রান আউট করেছিল আসালাঙ্কাকে তৌহিদ হৃদয়ের থ্রো থেকে। লিটনও কিন্তু কিছুটা তৌহিদ হৃদয়ের উপর কিন্তু মেজাজ হারিয়ে ফেলেছিলেন ওই মোমেন্টে, যদিও রান আউট হয়েছিল তাও দেখা গিয়েছিল সে কিছুটা মেজাজ হারিয়ে ফেলেছেন। কিন্তু তৌহিদ হৃদয় সব দিক দিয়ে চাপে রয়েছে, এবং কোচ সালাউদ্দিন, আমি ফিল সিমন্সের কথা বলবো না, আমি সালাউদ্দিনের কথাই বলবো। কোচ সালাউদ্দিন যে তৌহিদ হৃদয়ের উপরে যে ভরসা রেখেছেন, এবং ভরসা রাখার পর তৌহিদ হৃদয় যে এত অসাধারণ একটা ইনিংস ডেলিভার করেছে, সেটা কিন্তু দারুণ। এবং বলা যায় অলমোস্ট ম্যাচটা ফিনিশ তৌহিদ হৃদয় করেছে, যদিও লাস্ট মোমেন্টে আউট হয়ে গিয়েছিল, বাট তৌহিদ হৃদয়ের ওরকম ডিস্ট্রাকটিভ ইনিংস কিন্তু এটাই পুরো বাংলাদেশ কিন্তু একসেপ্ট করে এবং আশা করে তার কাছ থেকে, এবং সেটা কিন্তু তৌহিদ হৃদয় ডেলিভার করেছে। এবং তৌহিদ হৃদয়ের পাশাপাশি সাইফ হাসানের কথা বললাম, এরপর যা হওয়ার তাই, একটা কনভিন্সিং একটা ভিক্টরি বাংলাদেশের দলের জন্য। রান রেট অবশ্যই ভাইটাল রোল প্লে করবে। যদি ইন্ডিয়া কোনো ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু রান রেটের একটা ভেজাল আসবে। তো আশা করব ইন্ডিয়া কোনো ম্যাচ হারবে না, ইন্ডিয়া প্রতিটা ম্যাচই জিতবে, এবং বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিতুক, এটাই আশা করব। পরবর্তী গেম প্রবাবলি পাকিস্তান আর ইন্ডিয়া, দুটো একটা সাথে, হয়তো ফিকচারটা দেখতে হবে, দেখলে বুঝতে পারবো। তবে একজনের কথা না বললে নয়, যেহেতু ম্যান অফ দ্য ম্যাচ সাইফ হাসান হয়েছে, তবে আমার দৃষ্টিতে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু মুস্তাফিজুর রহমান। কজ মুস্তাফিজকে আমরা দেখেছি যখনই বোলিংয়ে এসছেন তখনই কিন্তু মুস্তাফিজ উইকেট ডেলিভার করেছে, ব্রেক থ্রো এনে দিয়েছে, এবং তার বোধহয় বোলিং বিশ্লেষণটা এমন ছিল 4 ওভারে 20-22 এরকম দিয়েছে, 4টা উইকেট পিক করেছে মুস্তাফিজ, এবং আউটস্ট্যান্ডিং, ইজ আউটস্ট্যান্ডিং। তো আমার দৃষ্টিতে কিন্তু ওই মুস্তাফিজের ওরকম কিপটে বোলিং এর কারণেই, অমন দুর্দান্ত বোলিং এর কারণে দলের রানটা হয়তো বা 170-এর নিচে রাখা গেছে, আদারওয়াইজ রানটা কিন্তু অনেক উপরে চলে যেতে পারতো, সেটা বাংলাদেশ দলের জন্য আরো চ্যালেঞ্জ হতো। তারপর সাইফ হাসানের পারফরমেন্সকে ছোট করে বা খাটো করে দেখার কোনো রিজন নাই, দুর্দান্ত খেলেছে, দারুণ প্রেসারে ছিলেন, লাস্ট গেমেও যদিও ভালো খেলেছেন, তারপরও তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক সমালোচনা হয়েছে, তার বোলিং নিয়ে সমালোচনা হয়েছে, তার ব্যাটিং নিয়েও সমালোচনা হয়েছিল। বাট এই ম্যাচে মোটামুটি সাইফ হাসান একদম নিজেকে দারুণভাবে ডেলিভার করেছে। এক্সট্রা কাভারের উপর দিয়ে সাইফ হাসানের যে 4-6 গুলো ছিল চোখে লেগে থাকার মতো, এবং একটা শট, যে শট অফ দ্য ডে, সাইফ হাসান জাস্ট রিস্টের উপর বেস করে একটা ফ্লিক করে 6 মেরেছে। ও মাই গুডনেস, ওয়ার শট, দ্যাট ওয়াজ রিয়েলি মানে নিজের চোখকে শান্তি দেওয়ার মতন একটা স্ট্রোক ছিল। তো যাই হোক, ওভারঅল এই ছিল বাংলাদেশ দলের ক্রিকেট দলের গতকালকে পারফরমেন্স নিয়ে আমার কিছুটা অ্যানালাইসিস। হয়তোবা আমি একজন নর্মাল মানুষ হিসেবে আমার মতামতগুলো দিলাম, তারপরও দিন শেষে যারা ওখানে প্রফেশনালি কাজ করছে তারাই ভালো জানবে যে বেসিক্যালি দলের জন্য কে বেটার, দলে কাকে প্রয়োজন, এবং সেভাবেই দলে তাকে পিক করা হয়েছে। তাদের প্রতি পূর্ণ রেসপেক্ট আমার রয়েছে। এই ছিল আমার মতামত, আমার কথাবার্তাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ এবং বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল খেলবে ইনশাআল্লাহ, সেজন্য ওয়েট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।